প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে তোমাদেরকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করিয়েছি, এরপর তোমাদেরকে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করিয়েছি। আজকে আমরা একটা নতুন লেসন শুরু করব, সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে তোমার অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ হচ্ছে তোমার বিবৃতিমূলক বাক্য, আর এক্সক্লামেটরি হচ্ছে তোমার কি, এক্সক্লামেটরি যখন তুমি আশ্চর্য হয়ে যাও, আশ্চর্যজনক, আশ্চর্যান্বিত হয়ে যাও, এমন কোনো খবর, এমন কোনো ঘটনা বা এমন কোনো কিছু দেখলে, তখন সেইটা হয়ে যায় এক্সক্লামেটরি সেন্টেন্স। আসো আমরা কিছু বেসিক ধারণা নিয়ে তারপর এটা কি করি, শুরু করি। দেখো, এক্সক্লামেটরি সেন্টেন্সের এটা খুবই ইজি একটা টপিক। এটা একদিন করলে আশা করি তোমরা কি করবে, পারবে। এটা বেশি করার দরকার নেই। হ্যাঁ, এটা অনেকটা ইজি এবং অনেকটা মজাদারও, ফানি। চলো আমরা কথা না বলিয়ে তাড়াতাড়ি কি করি, শুরু করি। দেখো, যদি বাক্যের যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে এ অথবা এন থাকে তাহলে কি আনবা, হোয়াট আনবা। আর যদি এ বা এন না থাকে তাহলে কি আনবা, হাউ আনবা। আবার বলি, যদি এ বা এন কি করে থাকে তাহলে আনবা হোয়াট, আর যদি এ বা এন না থাকে তাহলে কি আনবা, হাউ। যদি এ বা এন থাকে তাহলে কি আনবা, হোয়াট, আর যদি এ বা এন না থাকে তাহলে কি আনবা, হাউ। তারপরে হোয়াট যদি আনো, তারপরে এ বা এন থাকলে সেটার সাথে কি করতে হবে, দিতে হবে। আর হাউ এর সাথে এরকম নাই, তারপর শেষের অংশটা আগে আনবা, তারপর প্রথম অংশটা করবা। আর ভেরি, গ্রেট, অ্যাওফুলি, এরকম যে অ্যাডজেক্টিভগুলো আছে, ভেরি, গ্রেট, এগুলো থাকলে এগুলো কি করবে, নর্মালি বাদ যাবে, আর কিছুই হবে না, বাদ যাবে। তাহলে এইটা পারলেই ধরো তোমাদের 3 ভাগের 1 ভাগ হয়ে গেল। প্রথম রুলসটা কি, হোয়াট থাকলে না, যদি এ অথবা এন থাকে বাক্যে তাহলে হোয়াট আনবা, আর যদি এ অথবা এন না থাকে তাহলে কি আনবা, হাউ আনবা। হ্যাঁ, তারপরে আরেকটা কিন্তু সমস্যা আছে এখানে। আগেটা যেরকম প্রশ্নবোধক চিহ্ন দিয়েছো, এখানে কিন্তু ফুল স্টপ বা প্রশ্নবোধক চিহ্ন দিলে তোমাদের এখানে আর হবে না। এখানে তোমাদেরকে অবশ্যই এই যে আশ্চর্যবোধক চিহ্নটা কি করতে হবে, ব্যবহার করতে হবে। চিহ্নটা কি তোমরা চিনো? আশা করি তোমরা অনেকেই এই ব্যাপারটায় ভালো কি আছে, ধারণা রয়েছে। এটাকে বলা হয় নোট অফ এক্সক্লামেশন অথবা এক্সক্লামেটরি সাইন বা আশ্চর্যবোধক চিহ্ন। তাহলে এই রুলসটা আশা করি বুঝতে পেরেছো। দেখো, দ্যাট ওয়াজ আ ভেরি টেরিবল সাইট। হ্যাঁ, এটা খুবই একটা ভয়ঙ্কর দৃশ্য। তাহলে দেখো, এখানে বাক্যে যেহেতু এ আছে, এ বায়ান থাকলে কি আনতে হয়, এ বায়ান থাকলে হোয়াট আনতে হয়। তাহলে হোয়াট পরে এ বায়ান, হোয়াট এ টেরিবল সাইট, পরে দ্যাট, এই যে এটা ওয়াজ, দ্যাট ওয়াজ আ ভেরি টেরিবল সাইট। তাহলে হোয়াট আ টেরিবল সাইট দ্যাট ওয়াজ। দ্য পিকচার ইজ ভেরি বিউটিফুল। তাহলে দেখো, এই বাক্যেতে তোমার এ অথবা এন কি নাই, নাই। এ বায়ান যদি না থাকে তাহলে তোমরা এ বায়ানের পরিবর্তে, যদি না থাকে তাহলে কি আনবা, হাউ আনবা। হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ। সহজ কথা, এ বায়ান থাকলে হোয়াট। আরেকটা যদি কৌশল মনে রাখতে পারো, দেখো হোয়াটে কিন্তু এ, হোয়াট যখন লেখো এখানে কি থাকে, একটা এ থাকে। এ কি করে থাকে, আর হাউ এ কি করে না, এ থাকে না। হ্যাঁ, এ বায়ান কি করে না, এ বায়ান থাকে না। এটা মনে রাখলে, কৌশলটা মনে রাখতে পারো। যখন এই হোয়াটে কিন্তু এ বায়ান আছে, এ বায়ান থাকলে তো হোয়াট আনবা, আর যেহেতু এ বায়ান হাওয়ে নাই, সেজন্য এ বায়ান না থাকলে কি আনবা, হাউ আনবা। এটার উদাহরণ দেখো, দ্য পিকচার ইজ ভেরি বিউটিফুল, মানে ছবিটা অনেক সুন্দর। হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ। পরে দেখো রুল দ্বিতীয়টা, দেখো দ্বিতীয় রুলটা তোমাদের বইয়ে, অনেক বইয়ে 4টা-5টা রুলস দিয়ে রাখছে। দেওয়ার পরে একটা বিরাট ঝামেলা। তোমরা যখন এই বইয়ের রুলসটা খুলো, তোমাদের কাছে এটা খুবই দুর্বোধ্য মনে হয়। হ্যাঁ, দুর্বোধ্য মনে হয়। এর ফলে তোমরা এই ব্যাপারটা আর কি করো না, বুঝতে কষ্ট হয়, তোমরা বুঝো না। কিন্তু এই ব্যাপারটা যে এত ইজি, তোমরা কল্পনাই করতে পারবা না। আই উইশ অথবা যদি হুপ থাকে, এর পরিবর্তে ইফ অথবা উড দ্যাট লাগাইবা। এত নিয়ম শিখার দরকার নাই। আই উইশ থাকলে, আই উইশটা কাট, আই উইশ আছে না, আই উইশ থাকলে আই উইশটা কাইটা এখানে খালি কি লাগাই দিবা, ইফ। দেখো বাক্যটা উদাহরণটা ওইখানে লিখছি, আই উইশ আই ওয়ার এ কিং। আই উইশ আই ওয়ার এ কিং। আই উইশের পরিবর্তে কি লাগাইবা, ইফ আই ওয়ার এ কিং। লাস্টে আশ্চর্যবোধক কি দিবে, চিহ্ন দিবে। আই হোপ দে আর জিনিয়াস। হ্যাঁ, তাহলে এখানে ইফ দে আর জিনিয়াস। এই যে আই হোপ অথবা আই উইশ এটা থাকলে এটা কাইটা দিয়ে খালি কি দিবা,
ইফ ব্যবহার করবে। এই একটা রুলস পারলেই তোমরা এটা করতে পারবে, তোমাদের সবগুলা এখনই শেখার দরকার নেই, নলেজে রাখতে পারো। তবে পরীক্ষা যাতে ভুল না হয় এবং নির্ভুল এবং কারেক্ট আনসার দিতে পারো সেজন্য মনে রাখবা হ্যাঁ যখনই থাকবে আই উইশ থাকে বা অথবা তোমার হ্যাঁ আই হোপ থাকে, হ্যাঁ দেখো তখনই তোমরা এর পরিবর্তে ইফ ব্যবহার করবে। উর্দুটা ব্যবহার করা যায়, তবে রুলসটা একটু জটিল, তোমরা অনেক সময় ভুল করতে পারো। তোমরা সবসময় কি ব্যবহার করবে? ইফ ব্যবহার করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করার প্রথম দুইটা রুলস আমরা আগে দেখিয়েছি, এখন আমরা তৃতীয় রুলসটা শুরু করব। আসো দেখো, রিজয়েস হ্যাঁ অথবা এ ম্যাটার অফ জয়, মানে আনন্দের কোনো খবর বা আনন্দের কোনো সংবাদ যখন প্রকাশ পায় হ্যাঁ তখন এটাকে আমরা প্রকাশ করব হুররা দিয়ে। হ্যাঁ হুররা দিয়ে, এটা কিন্তু বাক্যের শেষে তোমার এক্সক্লামেটরি সাইন বা আশ্চর্যবোধক চিহ্নটা বাক্যের শেষে বসবে না। এই যে হুররা, ফাই, হ্যাঁ এই শব্দগুলোর পরে কি করব? এটা বসাবো। হ্যাঁ তারপর দেখো গ্রেট, রিগ্রেট, ইট ইজ এ ম্যাটার অফ সরো, এগুলো যদি থাকে তাহলে এর পরিবর্তে বসবে এলাস। হ্যাঁ এলাসের পরে এইখানে কিন্তু আশ্চর্যবোধক চিহ্নটা বসবে, এটা কিন্তু বাক্যের শেষে বসবে না, এটা মনে রাখবা। ইট ইজ শেমফুল দ্যাট, এটা থাকলে এটার পরিবর্তে আমরা কি আনবো? ফাই আনবো। ফাই আনার পরে তারপরে এখানে আমরা নোট অফ এক্সক্লামেটরি সাইন অথবা নোট অফ এক্সক্লামেশন ইউজ করব, তারপরে বাকি অংশটুকু বসবে। এক্সাম্পলের সাহায্যে আমরা আসল ব্যাপারটা ক্লিয়ার হই। উই রিজয়েস দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, মানে আমরা আনন্দ প্রকাশ করলাম যে আমরা খেলাটা কি করেছি? জয়লাভ করেছি। তাহলে উই রিজয়েস আছে, হ্যাঁ রিজয়েসের পরে পরিবর্তে আমরা এখানে ব্যবহার করছি হুররা। ব্যবহার করার পরে এখানে আমরা কি করছি? নোট অফ এক্সক্লামেশন বা এক্সক্লামেটরি সাইন ব্যবহার করছি, পরে বাকি অংশটা ফুল স্টপ দিয়ে কি হয়েছে? শেষ হয়েছে। দেখো ইট ইজ শেমফুল দ্যাট, ইট ইজ শেমফুলের পরিবর্তে ফাই ব্যবহার করছি, বাকি অংশ যা আছে তাই। আই রিগ্রেট দ্যাট, রিগ্রেট মানে পরিতাপ করা, অনুতাপ করা, দুঃখ প্রকাশ করা, এর পরিবর্তে আমরা আই রিগ্রেট দ্যাট এর পরিবর্তে আমরা কি ব্যবহার করছি? এলাস ব্যবহার করছি এবং তারপরেই আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছি। তাহলে তোমরা এটা এক্সাম্পলটা আরেকবার দেখো। রিজয়েস মানে আনন্দের কোনো খবর বা সংবাদে, ম্যাটার অফ জয়, হ্যাঁ এরকম যদি থাকে তাহলে আমরা এর পরিবর্তে হুররা আনবো। গ্রেট, রিগ্রেট, এ ম্যাটার অফ সরো, এইগুলা থাকলে মানে কোনো দুঃখ বেদনা এইগুলার কোনো সংবাদ থাকলে তার পরিবর্তে আমরা কি আনবো? এলাস আনবো। কোনো লজ্জাকর ব্যাপার যদি থাকে হ্যাঁ তাহলে ইট ইজ শেমফুল দ্যাট এর পরিবর্তে আমরা কি আনবো? ফাই আনবো। তোমরা ব্যাপারটা 2-3 বার চর্চা করবে, চর্চা করলে ব্যাপারটা কি করতে পারবে? সহজেই বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ তোমাদেরকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি রুলসগুলো শিখিয়েছি। তোমাদের এত ডিটেলস প্রয়োজন নেই, তোমরা আগে যে 4টা রুলস শিখিয়েছি, 4-5টা রুলস, এই 4-5টা রুলস করলে আশা করি তোমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করতে পারবে এবং এই ব্যাপারটা খুব ইজি। তবে আমরা একটু ব্যতিক্রমের জন্য এখন এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভের কয়েকটা রুলস একটু দেখাবো। এগুলো তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, তারপরেও তোমাদের শিখে রাখার জন্য কয়েকটা রুলস একটু দেখাবো। আসো আমরা শুরু করি। অনেক এক্সক্লামেটরি সেন্টেন্স আছে হ্যাঁ যেগুলাতে দেখবা যে তুমি হ্যাঁ অনেক সাবজেক্টটা উজ্জ্ব রাখার পরে ভেরি বা গ্রেটও নেই। হ্যাঁ তখন এটার সিনট্যাক্স এবং বাক্যের গঠন অনুযায়ী তোমার একটা অ্যাডজেক্টিভ বসিয়ে এটা কি করতে হবে এখানে তোমার হ্যাঁ বুদ্ধিটাকে কি করতে হবে? কাজে লাগাতে হবে। যেমন এখানে গ্রেট বসানো যায়, ক্লেভার, লাভলি, ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভ বসাইতে পারবা, ওয়ান্ডারফুল, স্মার্ট, স্ট্রেঞ্জ, পিকিউলিয়ার, হ্যাঁ এগুলো বসানো যায়। যেমন হোয়াট এ ক্লেভার বয়, আমরা সাধারণত পড়ি হোয়াট এ ক্লেভার বয় হি ইজ, এখানে হিজটা উজ্জ্ব আছে, হোয়াট এ ক্লেভার বয়, তাহলে এখানে এটা ব্যবহার করা যেত হি ইজ আ ভেরি ক্লেভার বয়। হ্যাঁ কিন্তু এটা থেকে একটু স্মার্ট ইংলিশ হয় বা ভালো হয়, হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, এটা দিলেও হবে। তারপরে হোয়াট আ মুভি, কি মানে সুন্দর বা অপূর্ব একটা মানে চলচ্চিত্র বা ছবি, ইট ইজ অ্যান ইন্টারেস্টিং মুভি, ইন্টারেস্টিং এখানে ইউজ করলাম অ্যাডজেক্টিভ। হ্যাঁ ভেরি বা গ্রেটের পরিবর্তে এইগুলো ব্যবহার করা যায়, এইগুলো ব্যবহার করতে বাক্যগুলো আর একটু কী হয়? আকর্ষণীয় হয়। তারপরে দেখো হাউ দিয়া, এরপরে অ্যাডজেক্টিভ, পরে অফ, এরপরে যদি নাউন বা প্রোনাউন, এরপরে টু আর ইনফিনিটিভ হ্যাঁ ফ্রেজ থাকে, তাহলে এটা কীভাবে করবো? এটা এক্সাম্পল দেখো, হাউ ফুলিশ অফ হিম টু বিলিভ মি, তাহলে এখানে নাউন অথবা ফ্রেজটা আগে নিয়ে আসবার পরে মাঝখানে এনাফ ব্যবহার করবা। হ্যাঁ এটা রুলসটা একটু দেখে রাখো, হাউ ফুলিশ অফ হিম টু বিলিভ মি, তাহলে এই যে হিমটা আছে না এখানের পরিবর্তে কি আনবা? হি ওয়াজ, বি ভার্ব ইউজ করতে হবে, হি ওয়াজ হ্যাঁ ফুলিশ এনাফ, এই যে এখানে নিয়ম অনুসারে এই যেখানে এনাফটা আছে না এই এনাফ ব্যবহার করছি, এনাফ পরে টু দিয়ে বাকি অংশ টু বিলিভ মি। রুলসগুলো একটু দেখে রাখো, তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। তারপর টু থিঙ্ক অফ, এরপর যদি পজিটিভ থাকে
তারপর যদি যে জিরান থাকে পজিটিভ তো বুঝোই, হ্যাঁ, যেরকম আই থাকলে পজিটিভ কী হবে, আই থাকলে এটার পজিটিভ হবে মাই, হ্যাঁ, হি থাকলে কী হবে হিম। তাহলে দেখো টু থিঙ্ক অফ পজিটিভ জিরান থাকলে ইট ইজ স্ট্রেঞ্জ দ্যাট, এরপরে নাউন অথবা প্রোনাউন বসে তারপরে শুড বসাইতে হবে একটা রুলসের। টু থিঙ্ক অফ হার কামিং অন টাইম, এটা যদি তুমি ই করবা কীভাবে, মানে অ্যাসার্টিভ করবা কীভাবে, দেখো এই যে টু থিঙ্ক অফ আছে, টু থিঙ্ক অফ আছে, এরপরে পজিটিভ আছে কি হার, হ্যাঁ, এরপরে জিরান্ড আছে কামিং, তারপরে বাকি অংশ আছে, হ্যাঁ। তাহলে টু থিঙ্কের পরিবর্তে ইট ইজ স্ট্রেঞ্জ দ্যাট, এটা আনবা, ইট ইজ স্ট্রেঞ্জ দ্যাট, পরে হারের থেকে সাবজেক্টিভ ফর্ম হিসেবে কী করছে সি, পরে সূত্রে শুড ব্যবহার করে শুড, পরে কাম অন টাইম, এটার ভার্বের আইএনজিটা বাদ দা জিরান্ডের থেকে নর্মাল ভার্বের V1 ইউজ করে পরে বাকি অংশ কী করবা। এই রুলসগুলো তোমাদের জন্য খুব বেশি প্রয়োজন নেই, তবে তোমাদের যাদের একটু জানার আগ্রহ আছে বা শিখতে পারো তোমরা এই রুলসগুলো কী করো শিখে রাখো। আর আগের যে 4টা রুলস করিয়েছি ওই 4টা রুলসই সবচেয়ে বেশি কি গুরুত্বপূর্ণ, ওই 4টা রুলস তোমরা ভালোভাবে করলে তোমরা এই অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সম্পর্কে আর কোনো সমস্যা কী করবে না, থাকবে না। আশা করি তোমরা এই চ্যাপ্টারটা বা লেসনটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা আরেকটা রুলস কি করি দেখি, হ্যাঁ, তোমরা আশা করি বুঝতে পারবে। এই রুলসগুলো তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু রুলসগুলো একটু শিখে রাখো, তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। যেমন হাউ, তারপরে যে অ্যাডজেক্টিভ, তারপরে অফ, পরে নাউন বা প্রোনাউন থাকে, এইটারে কিভাবে করবা, এটারে নাউন বা প্রোনাউনটা আগে আনবা, পরে এখানে কি আনবা এনাফ আনবা, হ্যাঁ। দেখো হাউ ফুলিশ অফ হিম, এই যে হাউ আছে, পরে অ্যাডজেক্টিভ হাউ, পরে অ্যাডজেক্টিভ আছে, তারপরে অফ দিয়া পরে নাউন বা প্রোনাউন আছে, হাউ ফুলিশ অফ হিম টু বিলিভ মি। তাহলে এখানে দিবা, এখানে অ্যাসার্টিভ করার সময় হি ওয়াজ ফুলিশ, পরে এখানে কি আনতে হবে এনাফ আনতে হবে, এনাফ টু বিলিভ মি। টু থিঙ্ক অফ, এরপরে রুলসটা দেখো, এই রুলসগুলো আবার বলতেছি এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ রুলস না, কিন্তু তোমরা যদি জিনিসটা সম্পর্কে ভালোভাবে আয়ত্ত করতে চাও তাহলে এই রুলসগুলো শিখবে। আর প্রথম যে 4টা রুলস করিয়েছি ওই 4টা রুলস করলে তোমাদের জেএসসি এবং এসএসসি অল ক্লিয়ার, একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। আসো আমরা করি। টু থিঙ্ক অফ এর পরে যদি পজিটিভ থাকে, এরপরে যদি জিরান থাকে, তাহলে এটার পরিবর্তে ইট ইজ স্ট্রেঞ্জ দ্যাট, পরে নাউন আর প্রোনাউন, পরে কি করবে শুড আনবে। যেরকম টু থিঙ্ক অফ হার কামিং অন টাইম, তাহলে এটার অ্যাসার্টিভ করার সময় টু থিঙ্ক অফ এর পরিবর্তে আনবা ইট ইজ স্ট্রেঞ্জ দ্যাট, টু থিঙ্ক এর পরিবর্তে ইট ইজ স্ট্রেঞ্জ দ্যাট, পরে এটার সাবজেক্টিভ ফর্ম সি, পরে সূত্রে কি লাগাইবা শুড কাম অন টাইম, হ্যাঁ, এটা পারবা। টু থিঙ্ক অফ এর পরিবর্তে ইট ইজ স্ট্রেঞ্জ দ্যাট, পরে এখানে হারের পরিবর্তে শিয়ান বা, হ্যাঁ, হারের পরিবর্তে শিয়ান বা, হ্যাঁ, তারপরে সুডান বা সূত্রের কামিংয়ের থেকে কামান বা কাম অন টাইম। আশা করি তোমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি এবং এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ সম্পর্কে বেসিক ধারণাটা পেয়েছো, এই ব্যাপারে তোমাদের আর সমস্যা থাকার কথা নয়। তারপরে যদি তোমরা কোথাও সমস্যা বোধ করো অথবা কোনো জায়গায় বুঝতে না পারো, তোমরা আমাদেরকে কমেন্টস করে কি করতে পারো জানাতে পারো। আর তোমরা অবশ্যই ভিডিওটাতে লাইক দিবে এবং বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তোমাদের পাশাপাশি তোমাদের সহশিক্ষার্থীরাও যাতে এই ব্যাপারটা কী করতে পারে অতি সহজেই শিখতে পারে। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে সহজে তোমরা পরবর্তী নেক্সট ভিডিওগুলো কী করতে পারো